নমস্কার, রাজনীতির সাম দাম দণ্ডভেদের আরো একটা এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ময়ূক এবং শুভ্রাংশু রয়েছি। আপনারা জানেন যে ভোট এসে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে, প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন এবং বিভিন্ন জায়গাতে অনেক হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। অনেক জায়গাতে মানুষ বিপুল রকম সাড়া দিচ্ছে। এবার তাহলে কি সত্যি সত্যি পরিবর্তন আসছে, নাকি আবার প্রত্যাবর্তনের সম্ভাবনাও রয়েছে? কোনটা চলছে? এর মধ্যেই আমাদের সঙ্গে স্টুডিওতে এবারের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রের এক প্রার্থীও রয়েছেন। ময়ূক, এই নির্বাচনে প্রার্থী, ভোটের ক্যাম্পেন, তার সঙ্গে অনেক স্লোগান, গান, সবকিছু মিলিয়ে তো পাবলিক তো অন্য কথা বলছে। এবার পাবলিক অন্য কথা বলছে এবং পাবলিক রাসবিহারী কেন্দ্রের যারা মানুষজন তারা কিন্তু বরাবরই একটা শিক্ষিত বাঙালি, একদম বাঙালি বাবু, যাতে যে স্টিরিওটাইপ করে দেওয়া হয়, সে বাঙালি বাবুদের দেখতে অভ্যস্ত। এবং বিজেপি আগেও আমরা দেখেছিলাম কর্নেল সুব্রত, লেফটেন্যান্ট কর্নেল সুব্রত সাহা ছিলেন এবং এখন স্বপনদা এই মুহূর্তে রয়েছে। শুভ্রাংশুদা, স্বপনদা আমাদের সাথে রয়েছেন, মানে এটা আমরা পডকাস্টের মতনই করতে পারি। স্বপন বাবু, আপনি ভুলে যেতে পারেন ক্যামেরা রয়েছে। মানে একসময় প্রাক্তন সাংবাদিক, রাজ্যসভার প্রাক্তন সাংসদ, এবারের রাসবিহারীর ক্যান্ডিডেট, পদ্মফুলের অন্যতম প্রতীক। দেখো ময়ূক, তুমি যেটা বললে যে বাবু, বাঙালি বাবু, একদম আমি হচ্ছি একদম কুইন্টিসেন্সিয়াল বাঙালি বাবু, এটা শুনে অনেকে হয়তো হাসবে। কেন আমাকে অনেকে মনে করে যে তুমি একটু বেশি পাশ্চাত্য কালচার নিয়ে তুমি একটু সাহেবিপানা আছে তোমার, তুমি এক্স্যাক্টলি বাঙালি। কিন্তু বাঙালি বাবু হয়তো সেটাই আগেকার বাঙালি বাবু ছিল। কিন্তু সারা পশ্চিমবঙ্গ তো মনে করে যে রাসবিহারী, লেক মার্কেট, গোলপার্ক, মানে বিভিন্ন জায়গাগুলো, সেগুলো হচ্ছে এই ধরনের বাঙালিদের জন্যই, যারা অ্যাকচুয়ালি রয়েছে পশ্চিমবঙ্গে, ভাবনা চিন্তা করছে। কিন্তু ভাবনা চিন্তার দিক থেকে তারা একদম ইন্টারন্যাশনাল, মানে প্রকৃত অর্থে মতো ইন্টারন্যাশনাল নয়। দেখো, ওই দক্ষিণ কলকাতা বলতে আমাদের পরিবার ওখানে প্রায় গত 100 বছর ধরে আছে। আমার মার দিক থেকে দেখতে গেলে 1930 সাল থেকে ভবানীপুরে ওনাদের বাড়ি, আর আমার বাবার দিক থেকে 1942 থেকে আমরা ওখানে বালিগঞ্জ প্লেসে। তো ওই, আর আমি এখন থাকি মহানির্বাণ রোডে, মানে একদম হার্ট অফ দক্ষিণ কলকাতা। তো দক্ষিণ কলকাতা যদি বলতে যে বাঙালিয়ানাটা আছে, তারও একটা আলাদা বাঙালিয়ানা। উত্তর কলকাতার একটা আলাদা বাঙালিয়ানা, এখানকার আলাদা বাঙালিয়ানা। হয়তো এটাতে একটু সাহেবিপনা ঘেঁষে গেছে, তো সেটার আমি হয়তো একটা কোনো বাই প্রোডাক্ট। এটার সঙ্গে এখন ভারতবর্ষে কিছুটা দিল্লি, কিছুটা বিদেশ, সব মিশিয়ে একটা হয়ে গেছে। ঘটনাটা হচ্ছে, উনি যে অঞ্চলে ভোটে দাঁড়িয়েছেন, ঠিক সেই অঞ্চলে আমি যখন এসেছিলাম, একবার প্রথম এসেছি কলকাতা, আমি এসে দেখছি লেক মার্কেট জায়গাটার নাম। তো আমি আমাদের ওখানে একটা কেবলস কোম্পানি আছে, তার গেস্ট হাউসে ছিলাম। তো ওখানে একজন ঠাকুমা তার নাতির জন্য ফুল কিনতে এসছে। তো সে নাতি বায়না করেছে, না কি ফুল? টিউলিপ ফুল। আমি এসছি ওখান থেকে, আমরা আসানসোল থেকে, যেখানে টিউলিপ ফুল আমরা বয়ে দেখেছি, সেখানে একজন ঠাকুমা তার নাতির জন্য টিউলিপ ফুল কিনবে। সে বলছে আমার ওই কালারের, ওই রঙের টিউলিপ ফুলটা চাই। আমি ভাবতে পারি না যে বাংলার বুকে কেউ টিউলিপ ফুল কিনতে যেতে পারে। সেখানে উনি দাঁড়িয়েছেন, সেই বাবু কালচারের যে কথাটা, এইটাই স্বপনদা, এটাই তো বাংলা ছিল, এটাই কলকাতা ছিল। মনে হয় না যে অবনমন ভয়ঙ্কর ভাবে হয়েছে? দেখো, কলকাতা বলতে আমি এটাই জানতাম, কলকাতা এক ধরনের একটা কসমোপলিটন কলকাতা। আমি যখন স্কুলে ছিলাম, আমাদের ক্লাসে 2জন জুইশ ছাত্র ছিল, 3জন অ্যাংলো ইন্ডিয়ান ছিল, আরো একজন কি একটা ছিল যেন, আমি ভুলে গেছি। তো আর মারোয়াড়ি স্টুডেন্টস ছিল, বাঙালি স্টুডেন্টস ছিল, সবাই মিলে একটা ছিল। এখন প্রায় অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিটা প্রায় চলে গেছে, অস্ট্রেলিয়া চলে গেছে, অস্ট্রেলিয়া, ক্যানাডা চলে গেছে। জুজরাও প্রায় মোটামুটি ইসরায়েলে চলে গেছে। ওই ধরনের যে ওই দিকটা কলকাতার একদম সংকীর্ণ হয়ে গেছে। এখন আরেকটা খারাপ জিনিস, সেটা আমি লক্ষ্য করছি, এটা শুধু কলকাতা না, শুধু বাংলায় যেটা হয়েছে, যে আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ভারতবর্ষের মধ্যে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছি। আমার কাছে, আমি এটাই খুব কড়া শব্দ এটা, কিন্তু
কিন্তু এবং এটা লাইভ টেলিভিশনে, ন্যাশনাল টেলিভিশনে যাচ্ছে। আমি এটা ইচ্ছে করে বলছি। এবং আপনি এডিটর সাব এডিটর হিসেবে প্রত্যেকটা শব্দ মেপে আমি এটা বলছেন অপ্রাসঙ্গিক হেডলাইন করলাম। কেন কেন আমি কেন আমি বলছি, তুমি দেখো যে আজকাল কোনো মেধাবী ছাত্রছাত্রীরা স্কুল শেষ করলো এখানে, তাদের প্রথম কি একটা ওয়ান ওয়ে টিকিট কোনো জায়গায় ইউনিভার্সিটিতে চলে যায়। এমনকি আমি কদিন আগে ভুবনেশ্বরে গেছিলাম, ভুবনেশ্বরে একটা এডুকেশন হাব মতো হয়েছে, সেখানে আমি জিজ্ঞেস করলাম কোথা থেকে থেকে স্টুডেন্টস আসছে। আমি জিজ্ঞেস করলাম ছত্তিশগড় আর ঝাড়খণ্ড থেকেই কি বেশি? বললো না, সেটা তো আছেই, কিন্তু একটা বড় অংশ হচ্ছে পশ্চিমবঙ্গ স্টুডেন্ট। তো এটা কি সেই কলেজ পড়ার জন্য, নাকি এবার যেরকম দেখছি মানে যে মাধ্যমিক পাশ করার পর মানে হায়ার স্কুলের জন্য অনেকে চলে যাচ্ছেন? মানে আগে গ্র্যাজুয়েশন করে হায়ার স্টাডি করার জন্য যেতেন, কিন্তু এখন সেটাও নয়। আমার মনে আছে আমি যখন স্কুল শেষ করলাম তখন আমি বললাম যে দেখো, আমি 3 বছরে আমার বিএ ডিগ্রি কমপ্লিট করতে চাই। তখন নকশাল আন্দোলন তুঙ্গে, হ্যাঁ, তো 5 বছর লাগছিল প্রায়, কেন এত ডিসরাপশন এই। তো আমি স্ট্রেট, আমরা 3 জনে কলেজে স্কুল থেকে আমরা বললাম যে আমরা দিল্লি যাচ্ছি। আমরা 3 জনেই সাংবাদিক হয়ে গেলাম, সেটা একটা আলাদা গল্প। কিন্তু তখন আমার একজন ছোড়দাদু আমাকে বললো, তুমি দিল্লি যাচ্ছ, তো দিল্লিতে ভালো কলেজ আছে তো? আচ্ছা আচ্ছা, ভালো কলেজ মানে দিল্লি বুঝি। তখন বাঙালিদের মধ্যে একটা অহংকার ছিল, হ্যাঁ, সে অহংকারটা যে আমরাই শ্রেষ্ঠ, আর হয়তো তার একটা ভিত্তি ছিল। সত্যি আমি বলছি না যে এটা ভিত্তিহীন ছিল। সেই অহংকারটা এখন তো কোল্যাপস তো করেই গেছে। এখন উল্টে আমরা 1/1 পরিযায়ী শ্রমিক হচ্ছে, কেউ কেউ স্কিল্ড পরিযায়ী শ্রমিক, কেউ কেউ আনস্কিল্ড পরিযায়ী শ্রমিক, এইটাই হয়ে গেছে। দিল্লি গিয়েও মানে আপনি বাঙালি দিল্লিতে পড়তে গেছেন, দিল্লি বড় কলেজে পড়েছেন, তারপর দিল্লিতে যে কাজটা করছেন সাংবাদিকতা সেই 85 সাল থেকে, তারপর তো দাপিয়ে কাজ করেছেন। একজন বাঙালি দিল্লি গিয়ে দাপিয়ে কাজ করছে, আপনার বন্ধু বান্ধবরা অনেকে বাঙালি ছিলেন যারা দাপিয়ে কাজ করছেন, সেই জায়গাটাও তো মনে হয় এখন আর তেমন দাপিয়ে কাজ করার যে ব্যাপারটা, কেন না, সেটা আমি বলবো না। দেখুন, বাঙালিদের একটা জায়গা আছে, সেটা অনেকে বলে যে না বাঙালি বলেই তোমাকে একটু দাবিয়ে রাখছে, সেসব কিছু না। দাবিয়ে রাখা না, দাপিয়ে কাজ করে, মানে সেই জায়গাটা মানে খুব ভালোভাবেই আমি বলতে পারি যে দিল্লিতে একটা সময় ছিল যে সাংবাদিকতার জগতে ওরা বলতো বেঙ্গলি মাফিয়া, বেঙ্গলি মাফিয়া, পুরোপুরি মনোপলি চলতো বাঙালিদের। হ্যাঁ, বাঙালিদের একটা বিরাট দখল ছিল। তারা সবাই যে কলকাতার বাঙালি তা না, প্রবাসী বাঙালিও অনেক ছিল। কিন্তু এটা ঠিক যে একটা কলকাতা থেকে বড় অংশ ইন্টেলেকচুয়াল রেফিউজিস হয়ে গেল। ইন্টেলেকচুয়াল রেফিউজিস, হ্যাঁ, মানে কিরকম ব্যাপারটা হলো যে এখানে কোনো সুযোগ নেই। তারা যদি সাংবাদিকতায় নিজেদের আরো বড় করে হতে চায়, তখন মনে রেখো প্রিন্ট জার্নালিজমের যুগ ছিল, টিভি প্রায় ছিলই না, দূরদর্শন ছিল, মানে ওটাকে নাম খাওয়াতে ওটা কেউ যেত না। তো প্রিন্টে দেখতে গেলে তখন বাঙালিরা বললো যে কি করব, কেউ যদি বাংলায় লিখতো সে ঠিক আছে, তাও তার নাম যদি করতে হতো বড় কাগজ, তারা দিল্লিতে ব্যুরোতে যদি থাকতে পারতো, তারা তাদের একটা খুব একটা কি বলবো গুরুত্ব একটা থাকতো, স্পেশাল গুরুত্ব থাকতো। আমি নাম করছি না, কিন্তু অনেক সাংবাদিক সেরকম হয়েছে। আর যারা ইংরেজিতে দক্ষ ছিল তাদের কাছে বাংলা মিডিয়াটা খুবই ছোট, সংকুচিত, কলকাতায় থেকে কোনো লাভ নেই। কিন্তু 30-40 বছর আগে কলকাতা ওয়াজ দ্য হেডকোয়ার্টার্স, তুমি কলকাতায় থাকতে পারতে। আমি যখন আরম্ভ করেছি আমার প্রথম কাজ ছিল স্টেটসম্যানে। স্টেটসম্যানে তুমি ভাবতে পারো না তখন আমাদের মধ্যে কি একটা অহংকার ছিল, একদম আমরা একদম টপ, মানে সাহেবী জায়গা, একটু একদম বাড়িটাও প্রচন্ড, আরে বাবা বাড়িটা তো বিরাট ছিল, একদম ওই ধরনের ইংরেজি একটা, মানে একটা আমরা একটা গর্ব করে বলতাম যে ওই ধরনের প্রিস্টিন পিওর ইংরেজি আমরা লিখতে পারতাম। সেটা দেখো সেই থেকে কি হল, কোথায় চলে গেল। তো এটা
আমার মনে হয় এটা কবে থেকে আরম্ভ হলো সেটা প্রশ্নটা আসে। সেটা কি তৃণমূলের আমলে নাকি আসলে এটা বামফ্রন্টের সময় থেকেই এটা সূত্রপাত? তৃণমূলের আমল থেকে না, আমার মনে হয় এই প্রসেসটা আরম্ভ হয়েছিল 1967 সাল থেকেই। 67 আমি বলছি 67 সাল থেকে, অজয় মুখার্জির সময় থেকে। মানে এটা হয়েছে জবে থেকে বাম মুভমেন্টটা এখানে রাজত্ব করতে আরম্ভ করলো। এক ধরনের আন্দোলন পলিটিক্স এলো, ঘেরাও হলো, নকশাল জিনিস হলো, বোমাবোমি আরম্ভ হলো কলকাতায়, লোকে আস্তে আস্তে পালাতে লাগলো, আচ্ছা, ফ্লাইট অফ ক্যাপিটাল যেটাকে বলা হয় সেটা হলো। সেই থেকে সেটা কালচারাল স্ফিয়ারে, এটা হয়তো অনেক জায়গায় একটু সময় লেগেছে, মানে স্লো ডিলেড ফিউজ হতে পারে, কিন্তু ওইটা থেকে আরম্ভ হয়েছে। লেফট কি করলো, লেফটটাকে আরেকটু অপ্রাসঙ্গিকতার দিকে আরেকটু ঠেলে দিল, আর তৃণমূল একদম ফাইনাল, একদম ফিনালে, একদম ফিনালে ওরা মানে গর্ব করে বললো আরে আমরা গর্ব থেকেও মানে অপ্রাসঙ্গিক। আচ্ছা, এই অপ্রাসঙ্গিক এবং প্রাসঙ্গিকতার ক্ষেত্রে এটা আমার খুব দীর্ঘদিন ধরে জানার ইচ্ছা, ভাগ্যিস আজকে এরকম একটা পডকাস্টের মতন জায়গা আমরা পেয়েছি। বাঙালি নাকি ব্যবসা করে না, আর বাঙালি নাকি ব্যবসা করতে এখন পারে না, আর বাঙালি স্টার্ট আপ থেকে শুরু করে ইনোভেশনের মধ্যে নেই। এটা নিয়ে আগের এপিসোডে কাঞ্চন দা এসেছিলেন, কাঞ্চন গুপ্ত, তখন কথা প্রসঙ্গে আপনার এবং আপনার পরিবারের সম্বন্ধেও বললেন। এবং আমিও দীর্ঘদিন ধরে শুনেছি দাশগুপ্ত পরিবার আজকে যা হচ্ছে, মানে হিন্দিতে ওই দবদবা, যেটা তার একটা বড় অংশ আপনাদের ফ্যামিলি থেকে হয়েছে, ব্যবসাদার পরিবার থেকে। এটা শুনলেই একটা মনে হয় ও বাবা, ব্যবসাদার পরিবার মানে শিক্ষিত নয় বোধহয়, শুধু টাকা করে। কিন্তু বাঙালি ব্যবসা করেছে, দাপিয়ে চুটিয়ে ব্যবসা করেছে এবং দেখিয়ে দিয়েছে ইন্ডিয়াতে মার্কেট, আপনি যেটা বললেন ক্যাপিটাল ফ্লাইটটাকে ক্যাপিটাল রিভার্সাল। দেখো, মানে এটা আমরা লাস্ট এক সপ্তাহ ধরে ভেবে এসেছি যে স্বপন দাশগুপ্ত এলেই আমরা এই প্রশ্নটা প্রথমেই করব বাঙালি ব্যবসায়িক নিয়ে। আচ্ছা, এটা ঠিক, মানে এটা কে ব্যবসার সঙ্গে দেখো, শিক্ষা আর ব্যবসা যে একসঙ্গে চলে সেটা আমার দাদু দেখিয়ে দিয়েছিল। আচ্ছা। উনি হি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট গ্র্যাজুয়েটস অফ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। হ্যাঁ, স্ট্যানফোর্ড। ওনার নাম? হ্যাঁ, ওনার নাম ছিল খগেন্দ্রচন্দ্র দাস। উনি দাশগুপ্ত লিখতেন না, কেন উনি গান্ধীজির ফলোয়ার ছিলেন। তো গান্ধীজি যখন হরিজন আপলিফ্টে আরম্ভ করলেন তখন বললেন আমি গুপ্তটা লিখবো না, লোককে ভাবুক আমি অন্য কিছু। ওনার ওই কারণে চিরকাল খাদি পড়তেন। উনি স্বদেশী যুগের মানুষ ছিলেন, পুরোটাই কমিটেড স্বদেশী। তো উনি যে ব্যবসা করতেন ওটা অর্ধেক পলিটিক্যাল অর্ধেক ব্যবসা, ওটা দুটোকে কম্বাইন করেছিল। কিন্তু আসল কথাটা যেটা আমি বলতে চাই, যে ব্যবসার যে গুরুত্বটা, নিজের পায়ে দাঁড়িয়ে তার যে কত বড় গুরুত্বটা উনি সবসময় বলতেন, যে শুধু চাকরির পেছনে ঘুরো না। অনেকে ঠিক আছে চাকরি হবে সেটা, কিন্তু ব্যবসাটা করো, নিজের পায়ে দাঁড়াও, মানে এন্টারপ্রাইজ কালচার যেটাকে আমরা বলি, সে স্টার্ট আপ হোক আর অন্য ইউনিকর্ন যা ইচ্ছে, যে অনেক ফ্যান্সি নাম দেওয়া হয়, সেখান থেকেই এসছে। এখন দুর্ভাগ্যের বিষয় যে 1967 পরে এক ধরনের উগ্র ট্রেড ইউনিয়ন মুভমেন্ট হলো এখানে, যেখানে এই মাঝারি সাইজের বিজনেসগুলো বাঙালিদের মধ্যে এক এক করে কোল্যাপস করে গেল। এটা তুমি যদি হাওড়াতে যাও দেখবে খন্ডর, পুরনো যে ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলো ছোট ছোট, দেখো ভেরি স্কিলড প্রিসিশন ইঞ্জিনিয়ারিং গুলোতে ছিল, সেগুলো এক এক করে ধ্বংস হতে আরম্ভ করলো। তাছাড়া বড় বড় নাম যেগুলো, মানে এমনকি এই মার্টিন বার্ন এইসব ধরনের, সব বাঙালি কোম্পানি বলতে হবে, শিল্পাঞ্চলটাও শেষ হয়ে গেল। তো ওইখান থেকে শুরু হলো। তো বাঙালিদের মধ্যে যে বাঙালিরা যে অ্যান্টি বিজনেস বিরোধী, সেটা আমি কোনোদিন মানতে চাই না। আমি যেটা বলি যে এমন একটা পরিবেশ আজকাল সৃষ্টি হয়েছে যেখানে বিজনেস করা প্রায় খুবই অসম্ভব বলবো না, কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে গেছে, খুব কঠিন হয়ে গেছে। এটা তো ঘটনা স্বপন দা, এটার একটা কারণ হচ্ছে, এটার মেন কারণ কিন্তু রাজনৈতিক। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি যে পলিটিক্যাল সিস্টেমটা পুরো নষ্ট হয়ে গেছে। আমি বলছি ইকোসিস্টেমটা নষ্ট। মানে বাইরে থেকে যদি কেউ ইনভেস্ট করেও সে আসবে কোন পরিস্থিতিতে দেখে? প্রথম কথা, এক ধরনের সিঙ্গুরের পরে তো বাইরে থেকে কেউ আসছে না। তাছাড়াও এখানে লোকে বলে যে ঠিক আছে দেখো, একটা ইনভেস্ট করলাম, তার আগেই আমাদের উপর যা ডিমান্ড, মানে একটা সেকেন্ডারি ট্যাক্স, যেটাকে তোমরা টোলা বলছো, সিন্ডিকেট বলছো, যাই হোক, সেটা তো একদম মানে পুরো
পরিবেশটা মানে এনভায়রনমেন্টটা ধ্বংস করে দিয়েছে ওরা। মানে এই তোলার যে এখন খুল্লম খুল্লা হয়ে গেছে, সেটা আগেও কি ছিল না? ছিল না। যে কি এফেক্ট তোলা শুধু একজনের বাড়িতে আগে আগে হয়তো যে একটু বেশি করে চাঁদা নিত, পুজোর চাঁদা জিনিসটা উঠে গেছে অনেক জায়গায়, কারণ কর্পোরেট স্পন্সরশিপের কারণে। কিন্তু যেটা হয়েছে, কেউ যদি বাড়িতে একটা ফ্লোর এক্সট্রা করতে চায়, কেউ একটা দোকানে একটা এক্সট্রা ঘর রাখতে চায়, ডিমান্ডটাও বেড়ে যাচ্ছে। এই ধরনের আমি শুনেছি আমাদের রাজবিহারী অঞ্চলে বাঁধা রেট আছে 100 টাকা পার স্কোয়ার ফুট। তো আমরা সেদিন কে একজন ক্যালকুলেট করছিল, তার মানে লোকেরা প্রায় 18 থেকে 20 কোটি টাকা এই রাজনৈতিক নেতারা প্রায় রোজগার। তবে ওটাও তো যদি মনে হয় যে ওটা রোজগার, কেন ট্যাক্স তো দেয় না ওগুলোর উপরে। তো এখন যখন নির্বাচনী প্রস্তুতিতে অনেকে বলে যে দেখো সমস্যাটা হয়ে গেছে, আমাদের কর্মীরাই বলে যে টাকা যদি কেউ জলের মতো ইউজ করে, আর সে টাকা তো কোনো, তার তো কোনো হিসেব নেই। আচ্ছা, আমি দক্ষিণ কলকাতার একটা প্রশ্ন করি, মানে এই যে দক্ষিণ কলকাতা, এবং আমরা বারবার করে আলোচনা করছিলাম যে পশ ব্যাপার স্যাপার রয়েছে কলকাতা, মানে যদি জেলা থেকে কেউ দক্ষিণ কলকাতা দুম করে চলে আসে, তার মনে হয় এটা কোথায় চলে এলাম, একটা ঝাঁ চকচকে ব্যাপার ছিল। শুধু তাই নয়, দক্ষিণ কলকাতা বলতে আগে আমরা জানতাম যে রাত রাত জেগে ক্লাসিক্যাল কনসার্ট হচ্ছে, মানিচক্রের সামনে লাইন দেওয়া হচ্ছে, হ্যাঁ এখনো হয়, কিন্তু সংখ্যাটা কমে গেছে। সেই দক্ষিণ কলকাতায় স্বপনদা আজকাল আরো বেশ কনসার্টের মতো শব্দ শুনতে পাওয়া যায়, সেটা হচ্ছে সোনাপাপ্পু গুলি করে বেড়াচ্ছে, গোল পার্কে পটাপট পটাপট গুলির শব্দ হচ্ছে। এই কালচারটা কি করে চেঞ্জ হয়ে গেল? তুমি আশ্চর্য, মানে গোল পার্কে বোমাবমি, পাশে রামকৃষ্ণ মিশনের অত বড় একটা যে বিবেকানন্দ স্ট্যাচু, সেটাই হচ্ছে গোল পার্ক। তার থেকে একটু এগিয়ে বালিগঞ্জ সার্কুলার রোডের দিকে যাওয়ার সময় দেখবেন অদ্ভুতভাবে সেখানকার জনবিন্যাসও চেঞ্জ হয়ে গেছে গড়িয়াহাটে বিভিন্ন জায়গায়। সেটা হয়ে গেছে গড়িয়াহাটের ফুটপাতেও স্বপনদা, মানে আগে যেগুলো যে দরদস্তুর গুলো করা হতো, এখন সেই মানুষগুলো যেন একটু অন্য ভাষায় কথা বলছেন বলে আমরা শুনতে পাচ্ছি, খবর আসছে আমাদের কাছে, রিপোর্ট হচ্ছে। আমাকে অনেক সময় বলে যে তুমি বালিগঞ্জে দাঁড়ালে না কেন? তো আমি বলছি তুমি লাস্ট কবে এসছো কলকাতায়? তুমি ওরা ভাবছে বালিগঞ্জ মানে ওই পুরনো অভিজাত, সেটা হচ্ছে, কিন্তু ওটা তো বর্ডার হয়ে গেছে। তারপরে তো বালিগঞ্জ কোথায় এখন, মানে আমি যতদূর জানি বালিগঞ্জ মাইনরিটি বেশি, 56% বোধহয় মাইনরিটি। ওই যে মানে সাহেবী বালিগঞ্জ সেটা উঠে গেছে, সেটা মানে এই পার্কের বালিগঞ্জ, হ্যাঁ কুইন্স পার্কের বালিগঞ্জ, যেটা ক্রিকেট ক্লাবটা হচ্ছে প্রায় বর্ডারটা। ঠিক। তো তুমি বলছো যে দক্ষিণ কলকাতার তাহলে একদম মানে সামাজিক চরিত্রটা অনেক ভাগে বদলে গেছে। এখনো কোনো কোনো জায়গায় ঠিক আছে, লেকটা ভালো আছে, হিন্দুস্তান রোডটা এখন একটা ক্যাফে ডিস্ট্রিক্ট হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আমি বলছি একটা ক্যাফে ডিস্ট্রিক্ট হয়ে গেছে, সত্যি কথা। ওটা মানে প্রতিটা পুরোনো বাড়ি না, এটা কিন্তু একটা জিনিস আমার কাছে খুব অ্যালার্মিং লাগে। আমার মনে হয় কি পুরোনো বাড়িগুলো কি আর মেনটেন করা যাচ্ছে না, ট্যাক্স বেশি, নাকি বাড়িতে লোক সংখ্যা কম, তাদের পরবর্তী জেনারেশন তারা এখানে থাকেন না, বাইরে চলে গেছেন। আমি দেখি কি পুরোনো বাড়িগুলো, আমি যখন ওই ক্যাফে ডিস্ট্রিক্টে যাই আর কি, স্বপনদার ভাষায় আমি দেখি যে তার ওপরের তলাটা অন্ধকার, তালা দেওয়া, তার ওপরের তলাটা অন্ধকার, নিচের তলাটা ঝাঁ চকচক করছে, এবং সেখানে নিত্য নতুন নতুন নাম দিয়ে ক্যাফে খুলে দেওয়া হয়েছে। আমার দুটো জিনিস ভালো লাগে, একটা ভালো লাগে যে মানে দুটো জিনিস আমি দেখি, একটা ভালো লাগে যে আচ্ছা এত চলো ক্যাফে পাশাপাশি রয়েছে, কোনটায় যাবে, কতজন যাবে, কতবার যাবে, একটা এক্সপেরিমেন্ট করার জায়গা রয়েছে। সেকেন্ড আমার ভয়ও করে, তাহলে কি এই বাড়িগুলো এরপর কতদিন আর টিকে থাকবে? কারণ বাড়িগুলো তো মানে যাদের নেক্সট জেনারেশন তারা ওদের এখানে আর থাকেনি না, এখানে থাকে না, সেটা একটা বিরাট সমস্যা। কিন্তু অ্যাটলিস্ট এই বাড়িগুলো, আমি একটা বাড়ি রিস্টোর করলাম যেখানে আমি থাকি, সেটা 1932 সালে তৈরি হয়েছিল। তারপরে অনেক বিভিন্ন কারণে বাড়িটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, প্রায় বিরাট একটা রেস্টোরেশন করতে হয়েছিল। কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগে, যেটা পুরোনো বাড়িটাকে আমি রাখতে পেরেছি। আর ওই যে ক্যাফে ডিস্ট্রিক্টে আছে অনেকে যারা পুরোনো বাড়িগুলোকে অ্যাটলিস্ট মেনটেন তো করছে, তা না হলে ভেঙে একদম কোন কি ধরনের করছি, তারা দুবাই আর্কিটেকচার এসে যাবে, সেটা আমার খুব একটা ভালো লাগছে। তাই আমি খুবই সমর্থন। সেই বনেদি ব্যাপারটা আপনার মাথায় রয়ে গেছে, ওটা রাখতে হবে। কিন্তু আমাদের যে বর্তমান যে অবস্থা চলছে, সরকার যেভাবে চলছে বা চলেছে, আমাদের সেই হিতগৌরবকে আর ফিরবে বলে আপনি আশা করেন? আর নিশ্চয়ই ফিরবে, হয়তো একইভাবে ফিরবে না, কিন্তু আমাদের যেটা মনে হয় যে সব থেকে বড় প্রায়োরিটি, সেটা হচ্ছে যে এই যে
পতন, ডাউনওয়ার্ড স্লাইড যেটাকে বলতে পারি, সেটাকে কোনোভাবে একটা ইউটার্ন করাতে হবে। একটা ইউটার্নের দরকার আমাদের সব থেকে। আর ইউটার্ন করতে পারে যদি মানুষ একবার বলে যে বাস অনেক হয়েছে। অনেক ধরনের এই ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে ভাই, আমরা যদি বিধান রায়ের ফর্মুলাটাই যদি আবার অ্যাডপ্ট করি সেটাই চলে। আমি তো বলছি যে আমার মানে এখানে ভারতীয় জনতা পার্টি যেখানে আমি রিপ্রেজেন্ট করি, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ম্যানিফেস্টোটা যদি দেখেন ওটা কিন্তু বিধান রায় ম্যানিফেস্টো। বিধান রায়, হ্যাঁ বিধান রায় ম্যানিফেস্টো, যিনি আমাদের চিত্তরঞ্জন করেছেন, দুর্গাপুর করেছেন, ওইটাই হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে ডবল ইঞ্জিন সরকার কিন্তু ওখান থেকেই এসছে, ঠিক উৎস ওখানেই। তো আমাদের যা রেসিপি, আমাদের যে পুনর্জাগরণ বাংলার, সেটা হচ্ছে বিধান রায়ের যেটা করেছিলেন সেটাকেই যাতে ফিরে পায়। একটা জিনিস আমার মানে এবার যেহেতু আমরা একটু একটু করে ভেতরে কোর ফরেস্টের দিকে যাচ্ছি, আমার বক্তব্য এই দক্ষিণ কলকাতার বাঙালি ডেলা ক্রিম বাঙালি কালচারে অভ্যস্ত, ক্লাব কালচারে অভ্যস্ত বাঙালি মাছ খায়, আবার বেকড ফিশও খায়, পানীয় খায়, আবার লস্যিও খায়, সেই বাঙালি লাল কৃষ্ণ আদবানি আর নরেন্দ্র মোদীর দলের সাথে কি করে গেল? আর গেলেও কমফোর্টেবল কি? কারণ কি বাঙালিদের মধ্যে একটা ধারণা হচ্ছে যে নরেন্দ্র মোদী বা লালকৃষ্ণ আদবানির যে দলটি, সেই দলটি আসলে স্বপন দাশগুপ্তদের মতন ভদ্রলোক বা বাঙালি বাবুর নয়, বা শিক্ষিতদের বা শিক্ষিত বাঙালি একদম। স্বপনদা যা, তার স্বপনদা হলে বামপন্থী হতে হবে। স্বপন দাশগুপ্ত যা, আরে ইনি নিশ্চয়ই সিপিএম। যদিও আমি আগে আপনার সম্বন্ধে জেনেছি যে আপনি বোধহয় সম্ভবত সেই বহুল জনপ্রিয় খবরের কাগজের 92 সালে নিউজ ডেস্কে প্রথম বোধহয় টাকা তুলেছিলেন ইট আপনি অযোধ্যাতে পাঠাবেন বলে। সেটার নাকি একটা ভয়ঙ্কর কালচারাল শক, মানে এটার গল্পটা না, ইট অযোধ্যায় যাইনি। আমি 6 ডিসেম্বর ব্যক্তিগতভাবে অযোধ্যাতে ছিলাম। আচ্ছা, সেটাই একটা লোকের কাছে একদম মানে ওরা এটাই একদম মানে আনএক্সেপ্টেবল, তাদের কাছে তংখাইয়া হয়ে যেত। তো সেটা ঠিক আছে। তা কিরকম পশ্চিমবঙ্গে বুদ্ধিজীবী মানেই নাকি বামপন্থী? লালকৃষ্ণ আডবাণী আমাকে খুব স্নেহ করতেন, করেনও এখনো। লালকৃষ্ণ আডবাণী অনেকে বলতেন যে ওনার একটা সব থেকে বড় উইকনেস ছিল, উনি চাইছিলেন যে এক ধরনের গ্রহণযোগ্যতা যারা ইংরেজি বলতে পারতো তাদের কাছে, সেই শ্রেণীর কাছে। তো আমাকে অনেকে ঠাট্টা করে বলতো তোমাকে ওই জন্যই পছন্দ করে, তুমি ওনার সঙ্গে তো ইংরেজিতে বলো, কারণ আমি খুব খারাপ হিন্দি বলি। আডবাণীজির সঙ্গে অবশ্য সবসময় আমি ইংরেজিতে কথা বলতাম। মোদিজির সঙ্গে আমার যখন মানে ব্যক্তিগতভাবে আলাপটা কখন হলো? আলাপটা হয়েছিল 1991 ইলেকশনের সময়। বহুদিন আগে তো। হ্যাঁ, বহুদিন আগের কথা। তখন নরেন্দ্র মোদী কি করতেন, মানে স্বয়ংসেবক ছিলেন? নরেন্দ্র মোদী তখন সংগঠন মন্ত্রী ছিলেন গুজরাতের বিজেপির, আর আডবাণীজির গান্ধীনগরে যখন দাঁড়িয়েছিলেন তখন উনি ওনার প্রচারের দায়িত্বে ছিল। তো সেদিন রাত্রিরে মোদীজি আমাকে বললো যে চলো এইসব ইলেকশন এইগুলো ঠিক না, চলো রাত 2টোর সময় একটা আহমেদাবাদে একটা তখন একটা প্রথা ছিল যে সারা রাত ইলেকশনিয়ারিং হতো, এরকম উৎসব মতো একটা হতো, মানে সবাই স্পিচ দিচ্ছে, তার মাঝখানে সারা রাত হতো। তখন এইসব ওই 10টা মডেল কোডের ছিলই না। তো সেখানে সোশ্যাল মিডিয়াও ছিল না, যে যেখানে পাচ্ছে তখন লাইভ দেখতে পাচ্ছে। এটা একটা ওদের ওখানকার একটা স্পেশালিটি ছিল, কালচারাল একটা ফেস্টিভ্যাল বলা যায়, মানে পলিটিক্স প্লাস অন্য কিছু। তো মোদিজি আমাকে ওখানে নিয়ে গেছিল। তো ওইখান থেকে আমাদের মানে একদম একটা ঘনিষ্ঠতা। আপনি তখন কি বলে ডাকতেন? মোদিজি নরেন্দ্র ভাই, নরেন্দ্র ভাই। এখন আমি মোদিজি বলি, এখন প্রধানমন্ত্রী হয়ে গেছেন। আমি এখন যাই বলি, উনি সেই সময় নরেন্দ্র ভাই ছিলেন, আমি এখনো অমিত ভাই বলি ওনাকে। অমিত শাহ তখন ছিলেন? অমিত শাহ একটু পরে এলেন, জানেন। অমিত শাহ অমিত শাহের সঙ্গে আমার দেখাও মানে প্রথম আমার 2002 সালের ইলেকশনে, তখন 2002 সালের ইলেকশনে তখন অরুণ জেটলি আর আমি একসঙ্গে একটা আহমেদাবাদের ফ্ল্যাটে আমরা ছিলাম, ইলেকশনটা মোটামুটি একটু দেখছিলাম। তখন প্রতি রাত্রে অমিত শাহ আসতেন,
একটা রিভিউ অফ দ্য ডে, এত সুন্দর, মানে কি হয়েছে সেই দিনে, কি কি ট্রেন্ড হয়েছে, কোথায় আমাদের সতর্কতা থাকা উচিত, কোথায় একটু জিনিসটা একটু খারাপ যাচ্ছে, কোথায় ভালো যাচ্ছে, এত সুন্দরভাবে অরুণ পোবারি ছিল। অরুণ আমার কলেজের ঘনিষ্ঠ বন্ধু, তাই তো ওনার সঙ্গে ওই দিন থেকে তারপরের থেকে আমি যখনই গুজরাতে যেতাম, প্রথমে একদিন অমিত ভাইয়ের সঙ্গে গিয়ে একটা কোনো জায়গায় একটা রেস্টুরেন্টে, ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে, ওখানকার ভেজিটেরিয়ান কতগুলো খাবার খুব ভালো, উনি মানে ওই 1.5 ঘন্টার মধ্যে পুরো কি হয়েছে পুরো রিপোর্ট একটা সুন্দরভাবে যে পুরো জিনিসটা করে তার মানে সংগঠনটা খুব ভালো হ্যান্ডেল করতে পারতেন সত্যি। মানে উনি আর নরেন্দ্র মোদীর সঙ্গে যেটা বললেন যে নরেন্দ্র ভাইয়ের সঙ্গে সেদিনকে রাত্রিবেলা আপনি কোথায় গিয়েছিলেন? আহমেদাবাদে। আহমেদাবাদের মোদি আরেকটা ছিল, তারপরে মোদিজির একটা খারাপ সময় এসেছিল, ওই একটা তখন হাজুরিয়া ব্যাপার একটা হয়েছিল, তখন ওনাকে মোটামুটি সংগঠন থেকে বললো যে তুমি গুজরাটের বাইরে চলে যাও কবচ। তো 3-4 বছর উনি প্রায় মানে নির্বাসনে ছিলেন বলা যেতে পারে। সেই সময় দিল্লিতে থাকতেন, তো অনেক সময় ওনার কিছু একটা লুজ এন্ড যাকে বলে কিছু করার ছিল না, তখন অরুণের বাড়িতে এসে আমরা সবাই ডিনার করতাম, অরুণ জেটলির বাড়িতে তখন এসে আমরা ডিনার করতাম। অরুণ খুব মানে খুব রসিক মানুষ ছিল, অনেক রকমের গসিপ, সারা দেশের গসিপ, দিল্লিরই একদম একদম মানে পুরো দেশে কি হচ্ছে সবাইকে, যে এত বড় একটা লয়ার ছিল তাই সবাইকে চিনত, তাই মানে কি হচ্ছে না হচ্ছে সব জিনিস একটা বলে খুব মানে ঘরোয়া একটা আড্ডা হতো। তো সেই সময় যে স্বপ্নটা তখন দেখতেন আপনারা যে আসলে একসময় পুরো দেশকে অন্যরকম ভাবে সাজানো যাবে, আজকে যখন আন্তর্জাতিক স্তর হোক বা সব দিক থেকে যখন দেশটা এই জায়গায় পৌঁছেছে, এখন কি মনে হয় যে এবার পালা পশ্চিমবঙ্গ সেই বদলটা দরকার? দেখো, এটা একটা অনেক দিনের লক্ষ্য। আডবাণীজিরও ছিল, আমার মনে আছে একবার আডবাণীজিকে বলেছিলাম যে দেখো এটা তো শ্যামাপ্রসাদ, মানে আমাদের বিজেপি মানে জনসংঘের প্রথম সিটটা তো দক্ষিণ কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি জিতেছিলেন। তারপর একদিন বললো দেখিয়ে সমস্যা ইয়ে হ্যাঁ, বললো আপ তো বোটানিক্যাল গার্ডেন্স মে গে হ্যাঁ, তো আমি বলছি হ্যাঁ বোটানিক্যাল, বলেছে আসল যে গাছটা সেটা কোথায় তার মধ্যে ভিড়ে গেছে, কে ভুলে গেছে, তো বাঙ্গাল সেই তো আয়া থা, লেকিন এখন যে সেই বট গাছটা আপনি দেখেছেন ওই বোটানিক্যাল গার্ডেনে, সেটা এখন অরিজিনাল গাছটা কোথায় আছে লোকে ভুলে গেছে। তো উনি ওটাই বলতেন যে তার মানে একটা ছিল যে সবাইকারই মনে একটা এই ছিল, আশা ছিল যে কোনো না কোনো দিন আমরা বাংলায় আবার একটা প্রাসঙ্গিক হব। প্রথম ছিল প্রাসঙ্গিকতা, এখন তারপরে এখান থেকে সেই জায়গা থেকে এসে আমরা এখন এই পজিশনে এসেছি যে আমরা এখন বিকল্প শক্তি, কিন্তু এর মধ্যে অনেকগুলো জিনিস অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। বাংলা পলিটিক্স, বেঙ্গল পলিটিক্স, সেটা একদম হিন্দি বল পলিটিক্সের মতন না, এটার আলাদা অনেকগুলো বিশেষত্ব আছে। এই বিশেষত্ব সব থেকে বড় যে বিশেষত্ব সেটা হচ্ছে যে একটা কালচারাল প্রাইড, মানে সংস্কৃতি বা একটা গর্ব। আর এই বাঙালিয়ানাটাকে এখন বাঙালিয়ানা একদিকে মানে শুধু যে ভদ্রলোক সেটা এক ধরনের বাঙালিয়ানা, কোচবিহারের আলাদা ধরনের বাঙালিয়ানা আছে, উত্তরবঙ্গে আছে আলাদা আলাদা, কিন্তু এক সূত্রে বাঁধা আছে, একই সূত্রে বাঁধা আছে, এবং অনেক বিভিন্নতাও আছে। অনেকে মনে করে যে কি বলবো যে কতগুলো তিন ধরনের ওই ব্রাহ্মণ, বৌদ্ধি আর কায়স্থ ওদের মিলেই একটা পুরো জিনিসটা হয়ে যায়, সেটা না। আজকে বিজেপি পার্টি যদি দেখতে চাও তাহলে একদিক থেকে কাস্ট ওয়াইজ যদি কাস্ট অত গুরুত্ব না, কিন্তু কালচারালি একটা ওবিসি পার্টি হয়ে গেছে। এটা অনেকে কিন্তু যারা বিশেষভাবে এটাকে বিশ্লেষণ করা উচিত। তৃণমূল কংগ্রেস যেমন দক্ষিণ কলকাতা পার্টি, বিজেপি ইজ অ্যাকচুয়ালি অ্যান ওবিসি পার্টি। সবাই তো মোটামুটি ওবিসির, মোটামুটি যারা মাথা সবাই তো ওবিসি প্রায়। না সে মাথা কিনা আমি জানি না, এখন মানে ব্যাপারটা হচ্ছে যে এটা একটা দেখা উচিত যারা গবেষক। এটাকে কি আপনি সোশ্যাল এম্পাওয়ারমেন্টের জায়গায় আনবেন? আমি বলছি সেটা, তাই জন্য আমি যে কথাটা বলছি যে মানে যে মাহাতো কোনোদিন নেতা হতে পারতো না অন্য দলে, বা সিপিএমেও, আমি সিপিএমে মানে পলিট ব্যুরো মেম্বার হতে গিয়ে রামচন্দ্র ডোমকে কত বছর ওয়েট করতে হয়েছে।
মানে এইটা বিজেপিতে নেই বলছেন আপনি? বিজেপিতে নেই এটা। মানে টুডু হোক বা সোরেন হোক খুব কনসিয়াস ভাবে এটাকে নষ্ট করেছে, মানে এটাকে এই বিভেদটাকে ঘুচিয়ে বেরিয়ে এসেছে। আমরা যদি এক ধরনের সোশ্যাল এম্পাওয়ারমেন্ট করতে চাই তাহলে আমাদের কোনো পজিটিভ পদক্ষেপ নিতে হবে। এই পদক্ষেপটা সারা ভারতবর্ষে নিয়েছেন এবং পশ্চিমবঙ্গে এটা খুব সাইলেন্টলি চুপচাপ ভাবে এটা কিন্তু করা হয়েছে। এটা গবেষকদের অনেকে যারা রাজনৈতিক বিশ্লেষণ করে তারা এটা লক্ষ্য করেনি। না, এই তারা ওপরে ওপরে ওই হিন্দুত্ব কে বলেছে ওই সবগুলো দেখে গেছে, মানে এই জিনিসগুলো আসলে ধর্মটা বিষয় নেই, বিষয়টা হচ্ছে যে এই যে বিভাজনটা, বিভিন্ন স্তর বিভিন্ন শ্রেণী, এটাকে আস্তে আস্তে বিজেপি পুরোটাই মুছে ফেলেছে। কিন্তু তারপরও স্বপনদা আরো সেটাই বলা যায়, সেটাই যে অনেকে বলে না হিন্দু ইউনিটি, হিন্দু ইউনিটিটা কি করে হলো এই 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 বিভাজনটা মুছে ফেলে। মানে এই কনসেপ্টেই তো আজ থেকে বহু বছর আগে শ্রী চৈতন্য কথা বলেছিলেন যে সব জাতপাত সীমা ছেড়ে সবাই একসঙ্গে আমার সঙ্গে এসো কৃষ্ণ নামে। সম্পর্কে যে ব্রাহ্মণ্যবাদী দল বলা হয়, মনুবাদী দল বলা হয়, সেই ব্যাপারটাকে মুছে ফেলা হচ্ছে। হ্যাঁ, এটা কোনোভাবেই মানে বাস্তব না। শিশিরের গন্ধ মুছে ফেলে চিল। সম্পূর্ণ আমার মানে এটা আপনি যেহেতু একদম খুব ধরে ধরে কেটে কেটে প্রত্যেকটা শব্দবন্ধকে অ্যানালিসিস করছেন, আপনার মানে আমি হয়তো বলার স্টাইলটা আমার ভুল হতে পারে, কিন্তু স্বপন দাশগুপ্তদের দল এখনো, স্বপন দাশগুপ্ত অবশ্যই বিজেপির খুব বড় পজিশনে আগেও ছিলেন, এখনো রয়েছেন, কিন্তু স্বপন দাশগুপ্ত যে পাড়ায় থাকেন, যে ক্লাবে যান, যে বন্ধু সার্কিট আছে, সেখানে আপনাদের বলে না এই মানে পার্ডমি এই স্বপন তুই বিজেপিটা করিস কি করে? মানে এটা তো নিশ্চয় 20-30-40 বছর ধরে শুনতে হয়েছে। শুনে আমার এটা কি এখন একটু কানে সেট হচ্ছে বাঙালির? কান পুঁতে গেছে, এখন কম বলে, এখন কি বাঙালি মেনে নিয়েছে যে বিজেপি ইজ আ পার্টি? বাঙালি মেনে নিয়েছে সে যে বিজেপি একটা পার্টি না, এখন অনেকেই মেনে নিয়েছে, সবাই মানেনি কিন্তু অনেকেই মেনে নিয়েছে যে বিজেপি হচ্ছে বিকল্প। মানে এই পশ্চিমবঙ্গের বিকল্প বিজেপি ছাড়া আর কিছু নেই। আর পশ্চিমবঙ্গের বিকল্প যদি তৃণমূলকে হটাতে হয় তাহলে বিজেপিকেই ভোট দিতে হবে, আর কোনো অপশন নেই। আর কোনো অপশন নেই। বাম একটা আছে কোথায়, ওরা মানে দে হ্যাভ ইনভেস্টেড ইন দ্য ফিউচার। অনেকে বলে যে ওনাদের ইয়াং লিডার্স আছে, আমি জানি না, সে হতে পারে, মানে 30 বছর পরে কি হবে না হবে সেটা নিয়ে আমি বলছি না, কিন্তু আপাতত বিজেপির যে একটা অচ্ছুত ব্যাপার ছিল, অস্পৃশ্যতা, সেটা মুছে গেছে। এটা কি ব্যাপার ছিল নাকি করিয়ে রাখা হয়েছিল স্ট্র্যাটেজিক্যালি? যে কোনো কারণেই হোক, সেই যে কোনো কারণেই ছিল, সেটা এখন আর নেই। বলছে আমাকে শুনতে হয়েছে এই এরকম ভাবে স্বপন দাশগুপ্ত মার্কসিস্ট হবে, ট্রটস্কিয়াইট হবে, সেন্ট স্টিফেন্সে পড়া একজন, সে রাম মন্দির নিয়ে লেখালেখি করছে, বাবরি বিতর্কিত ধাঁচা বলছে, মানে এটা আপনাকে শুনতে হয়নি? অনেকবার শুনতে হয়েছে। এটার কাউন্টার ন্যারেটিভটা কি? কাউন্টার ন্যারেটিভ কি? আমি একটা নিজের ন্যারেটিভ করেছিলাম। দেখো, আমি 1991 সাল থেকে বলে আসছি যে এখন একটা নতুন একটা হিন্দু জাগরণ হচ্ছে সারা ভারতবর্ষে। অনেকে সেটা মানে বলতে আপনার ঠোঁট কাঁপেনি যে শিক্ষিত লোক হিন্দু বলছে। যাচ্ছি অ্যাজ এ বিশ্লেষক হিসেবে, সমর্থক হিসেবে এন্ড বিশ্লেষক দুটোকেই নিয়ে। না, সেক্ষেত্রে তো শুনতে হয়েছে আমাদের যেরকম এখন আর কি কট্টর হিন্দু বা হচ্ছে হিন্দু আবার কি মানে ধর্মপ্রাণ মুসলিম, কিন্তু হিন্দু হচ্ছে সেকুলার, মানে স্বপন দাশগুপ্ত থেকে সেকুলার নন। আমি একদিক থেকে বলি যে আমি খুব একটা যে মন্দির যাই তা মনে হয় না, আমি হচ্ছে পলিটিক্যাল হিন্দু। পলিটিক্যাল হিন্দু আডবাণীজি বলতেন নিজেকে, তা আমিও বলতাম আমি পলিটিক্যাল হিন্দু। বুঝিয়ে বললো তো হচ্ছে যে হিন্দুদের একটা রাজনৈতিক দিশা এবং একটা রাজনৈতিক মিশন পূরণ করতে হবে। আমরা মনে করি যে ভারতবর্ষটা এসেনশিয়ালি সভ্যতা হচ্ছে হিন্দু সভ্যতা, এসেনশিয়ালি। তার মানে না যে এক্সক্লুসিভলি হিন্দু সভ্যতা, কিন্তু এসেনশিয়ালি তার মূলে হচ্ছে হিন্দু সভ্যতা। আর সেই সভ্যতার যখন আমরা ওই কালচারাল প্রাইডটা হারিয়ে ফেলেছিলাম, ওই বেশি সেকুলার হতে গিয়ে, বেশি আধুনিকরণ করতে গিয়ে, তখন আমরা ভারতবর্ষ একটা তার যে নিজস্ব চরিত্রটা হারিয়ে ফেলেছিল। আমি এখন বলতে পারি খুব দিক থেকে যে নরেন্দ্র মোদী যেটা করেছেন, ভারতবর্ষকে আধুনিক যুগে নিয়ে গেছে, কিন্তু ভারতবর্ষের মূল যে সাংস্কৃতিক একটা গর্ব, সেটাকে
উনি ইন্ট্যাক্ট রেখেছেন, উনি প্রমোট করেছেন। সেটা নিয়ে অনেক বিতর্ক হয়, কেউ কেউ বলে কেন বন্দে মাতরম বলবো, কেন বন্দে মাতরম করতে হবে। আরে বাবা, তো বাঙালিরাই বেশি বলে, অথচ বাঙালি বিপ্লবী সম্পাদকীয় লেখা হয় কেন বন্দে মাতরম বলবো। আপনি একটা মারাত্মক কথা বললেন, পলিটিক্যাল হিন্দু। আমরা শুনলাম, বুঝলাম, নতুন একটা শব্দবন্ধ এলো। না না, এটা নতুন কিছু না, আপনার কাছে নতুন হতে পারে। আমি নিজেকে পলিটিক্যাল হিন্দু অনেকদিন ধরে বলে যাচ্ছি। তার মানে না যে আমি যে আমাকে বলে যে তুমি কি ভগবতী জাগরণ করো, আমি বলি না, করি না। আমার ওয়াইফ, আমার স্ত্রী আমার চেয়ে আরো বেশি হিন্দু, কিন্তু আমার একটা যে রাজনৈতিক দিশাটা আছে, হিন্দুদের যে একটা লার্জার অবজেক্টিভ, সেটার জন্য আমি নিজেকে পলিটিক্যাল হিন্দু বলি। সেটা কি বাংলায় দরকার আছে? হ্যাঁ, খুব ভীষণভাবে। কেন এখন বাঙালিদের অস্তিত্বের লড়াই একটা, সেটা আপনি মনে করেন? আমি মনে করি যে 1947 সালে এটা একদিক থেকে একটা বড় সেটব্যাক ছিল। বাংলা কালচার, বাংলা মানে আসলে আমরা যেটাকে ভৌগোলিক বাংলা বলি, সেটা একদম অর্ধেক টুকরো হয়ে গেল। তারপরে হিন্দুদের, বাঙালি হিন্দুদের কোন জায়গাটা রয়ে গেল, ওটা হচ্ছে পশ্চিমবাংলা। আজকে সেটা সেই যে কি বলবো, এক ধরনের সংস্কৃতি, এক ধরনের লাইফস্টাইল, এক ধরনের সভ্যতা, সেটাই কিন্তু আজকে আন্ডার থ্রেট, কিন্তু এই মুহূর্তে ডেমোগ্রাফিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ অন্যভাবে। তাই অনেকে যে বলে, কেউ একটু বাড়িয়ে বলে যে ওয়েস্ট বেঙ্গল না ওয়েস্ট বাংলাদেশ, বাড়িয়ে বলছে একটু। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলা বলতে, যেটা পশ্চিমবঙ্গ বলতে আমরা যেটাকে বুঝাই, তার চেয়ে সামাজিক রূপটা এমন বেশিভাবে বদলে যাচ্ছে যে কদিন পরে আর বাঙালিয়ানাটা থাকবে না। আমার এটাই হচ্ছে চিন্তা। এই ধরনের ম্যানুফ্যাকচার যেগুলো করে না এখানে, মানে সবকিছু কিছুতেই ইলেকশন কমিশন আর অ্যান্টি বেঙ্গলি এর আর কে সাংঘাতিক কথা যেটা বলছে যে তৃণমূল না করলে, তৃণমূলের সাপোর্টে না থাকলে তুমি বাঙালি নও। মহুয়া বলছে, মহুয়া তো বিরাট বাঙালি তো ব্যাপার। আমি এটা অন্য কথা বলছি, আমি বলছি যে এই যে যখন বাঙালি পরিযায়ী শ্রমিক নাকি ভিন রাজ্যে নাকি বাঙালি বলার জন্য, বাংলায় কথা বলার জন্য নাকি হ্যারাসড হচ্ছে, এটা যখন তৃণমূল ননস্টপ ক্যাম্পেইন করে গেছে, তাদের বক্তব্য হচ্ছে যে এখানে আসা বাঙালিকে বাংলাদেশি বলে, বাংলা কথা বললেই বাংলাদেশি। এই যে বাংলাদেশিদের সঙ্গে পশ্চিমবঙ্গে বাঙালিদের একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা, এটা কি হচ্ছে না বলে মনে হচ্ছে? পশ্চিমবঙ্গের বাঙালি আর বাংলাদেশি তো এক নয়। এক নয়, সেই কথাটাই আমি বলতে চাইছি। একটা আলাদা, হয়তো একটা সময় ছিল এক ছিল, কিন্তু এখন অনেক আলাদা, অনেক ভিন্নতা হয়ে গেছে। আমরা যেভাবে কথা বলি, আমি বলছি না সেটা খারাপ, আমার অনেক বন্ধু আছে, এই অর্ধেক আওয়ামী লীগ এখানে চলে এসছে, আমাদের পুরনো বন্ধু এরা সবাই, কিন্তু তারা বাংলাদেশি, আমরা বাঙালি, এটা আলাদা, দুটো আলাদা, দুটো আলাদা। অনেক কমনালিটি থাকতে পারে, অনেক কিছু এক থাকতে পারে। ওনাদের মধ্যে অনেকে রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে, আমাদের মধ্যে অনেকে লালন ফকিরের গান পছন্দ করে, এসব আছে। বিজেপিতে কোনো দ্বন্দ্ব নেই তাতে কিছু, বিজেপি কেন দ্বন্দ্ব হবে? মানে বিজেপিকে বকা দেবে যদি আপনি লালন ফকিরের গান বেশি শোনেন? বা কেন তোমার কেন মনে হচ্ছে বলো তো? আমার মনে হচ্ছে আমি সেটাই জানতে চাই, এটাই আমার কাছে ব্র্যান্ডিংটা এমন করে নিয়েছে যে বিজেপি করলে তোমাকে শুধুমাত্র হিন্দি বা ক্লাসিক্যাল, খারাপ হিন্দি বলতে পারি, বুঝতে পারি ভালোভাবেই, তারপরেও আপনি এরকম মাথা উঁচু করে বিজেপিতে এতদিন ধরে টিকে আছেন। টোটালি একদম মাথা উঁচু করে আছে। বিজেপি করলে মাছ ভাত খাওয়া যাবে না, বাঙালি বাবু, আমাকে অটলজি বলতে, বাঙালি বাবু। তো উনি খুব, অটল বিহারী বাজপেয়ী নিজে তো খুব মানে সেকুলার মানুষ ছিলেন, উনি খুব রসিক মানুষ ছিলেন, খুব উদার মানুষ ছিলেন, উনি একটা আলাদা জিনিস ছিলেন একদম। অটলজি যে অনেক সময় আমাদের একটু মানে চিন্তা হয়ে যেত যে পরে কি বলে দেবেন, মানে স্ক্রিপ্ট থেকে কতটা ডিপার্ট করবেন। গুজরাটের ইলেকশনে 2002 ইলেকশনের শেষ সভাতে তো মোদিজিও আমাকে ফিসফিস করে বলছে, ক্যা বল দেঙ্গে, থামো না একটু, মানে কিছুই বলেননি, কিন্তু একটা
হচ্ছিল যে অটলজি না মানে ভাবনাও মে ভেজে যাতে হ্যাঁ সেরকম হ্যাঁ, type এর মানে ব্যাপার। উনি যখন একবার বলতে আরম্ভ করে না তা সে মানে যে একদম জনস্রোতের মধ্যে উনি একদম কবি হয়ে যান, উনি কি বলেন আসলে তো কবি মানুষটাকে তো সত্যি দেখুন খুব মানে গ্রেট ম্যান সত্যি। কিন্তু এই বাঙালি বাবু জানতেন আমার খুব খারাপ হিন্দি, কিন্তু এই অটল বিহারী বাজপেয়ীকে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বলে খুব ভালো লোক, আবার মোদিজিকে এখনো বলে পছন্দ নয়। না দুটো কথা বলেছেন শুভ্রাংশু দা, উনি বলেছেন যে অটল বিহারী বাজপেয়ী খুব ভালো ছিলেন, মোদিজি খুব খারাপ, আর সেকেন্ড টাইম রিসেন্টলি বললেন গতকাল তিনি বললেন যে পুরনো আরএসএস খুব ভালো ছিল, নতুন আরএসএস খারাপ। জানি ওদের আরএসএস এর কিছু লোক এসছে, আমি তাদের শ্রদ্ধা করি যারা পুরনো আরএসএস। এখনকার যারা এসছে এরা তো 10 স্টার আরএসএস। উনার পছন্দ, আমার একে পছন্দ, আমার একে পছন্দ নয়। উনি যেমনি ভাবে রাজ্যসভায় সিট দেন, আমার একে পছন্দ তাই জন্য চলে যায়, এর ফিল্মটা আমার ভালো লাগে তাই চলো ওকে বই করে দিই, এর সিরিয়ালটা ভালো তাই জন্য এটা এই ক্যারেক্টার উনি খুব মরে গেল serial দেখেন তো। এই ক্যারেক্টার মরে গেল কেন জ্যান্ত করে দাও, এই কথাটাও শুনেছি আমি। এটা বলতে সিরিয়াল দেখতে দেখতে মনে হচ্ছে এই ক্যারেক্টারটা ভালোই মরে কেন গেছে, কে বাঁচিয়ে দাও। আপনি কি জানেন যে এখন সিরিয়ালের অধিকাংশ গান মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, মানে হতে পারে। কাটতে দিতে হয় তলায়, উনি তো গীতিকার মমতা বন্দ্যোপাধ্যায়। উনি তো বিশ্বকবি, সেটা তো আমরা জানি, সেটা তো আবার তোমার বলতে হবে না, সেটা তো মানে উনি কি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন নাকি ওই ধরনের, তো সেটা প্রাপ্তবর্ষ দিয়েছেন আবার হাতে তো করে। ওনার কবিতা মানে সুকুমার রায় একদম মানে সুকুমার রায়কে আমরা ভুলে যেতে হয়েছে, ওনার যেটা কবিতা, তো সেগুলো কদিন পরে লোকে রিসাইট করবে বাচ্চারা। কিন্তু আমরা যেটা বলছিলাম কিছুক্ষণ আগে ময়ূর প্রসঙ্গটা তুললো, এই যে তৃণমূল কংগ্রেসের একটা অসাধারণ প্রমোশন চলছে এখন, সেই প্রমোশনের সূত্র ধরে একটু একটু করে আসলে আমরা শেষের দিকে এগোচ্ছি। তো এরকম কোনো চান্স আছে কি রাসবিহারী বিধানসভা কেন্দ্রে স্বপন দাশগুপ্ত জিতে গেলে সেখানকার লোকজনেরা আর মাছ মাংস খেতে পারবে না? তৃণমূল বলেছে বিজেপির নাকি মাছ মাংস অবিলম্বে বন্ধ করে খোলা জায়গায় মাছ মাংস বিক্রি করা যাবে না। না, সেটা কোনোদিনই বলেনি, যেটা বলেছিল একটা বিহারে এই জায়গাটা লাইসেন্স দোকান থেকে, শুধু আমাদের এখানেও আছে, এখানে আছে কিন্তু মানে না লোকে। আমার বাড়ির পাশে পণ্ডিতিয়ার ওই জায়গাটা একটা বাজার হয়ে গেছে, সেখানে মাছও বিক্রি হয়, মাংস ইনফর্মাল বাজার হয়ে গেছে এখন। না, সেটার কথা আলাদা, সেটা কেউ যদি বন্ধ করে দেয় তাহলে বলবে যে কি মাছ মাংস বন্ধ, সেটা হবে না। কদিন আগে শ্রমিকও বললো মাংস খেতে পারবো না, তার বাঙালি হোক কেন, মাছ বাঙালিও খাবে, মাছ বিহারিও খাবে। ওখানে ওরা চম্পারন মিট খাওয়াবে আমাদের, আমরা ওদের কচি পাটা ঝোল খাওয়াবো। বিবেকানন্দ বলে গেছে মা কালী পাঁটা খাবে, বাঙালি পাঁটা খাবে, বিহারি পাঁটা খাবে, কেউ আটকাতে গেলে ভেঙে গুঁড়িয়ে দেবে। কেউ কোনোদিন বিশ্বাস করে না মানে এটা একটা নন ইস্যু, এটা একটা নন ইস্যু, জিরো ইস্যু। এটা কদিন আগে ছিল যে জিন্স পরতে পারবে না, মেয়েরা জিন্স পরতে পারবে না, শুনেছিলেন আগের বারে একটা ইলেকশনে 19-এর ইলেকশনে আমি শুনেছিলাম যে এটা বলতো। তো এক এক করে জিনিস এমনি করে একদম ম্যানুফ্যাকচার্ড ইস্যুস বানানো হয়, যে দেখানো চায় যে বিজেপি হচ্ছে কোনোভাবে বাংলা সংস্কৃতি, বাংলার লাইফ, মানে বাংলার সভ্যতা থেকে আলাদা। অথচ এটার সূত্রপাত হচ্ছে এই বাংলার একজন ছেলের হাত ধরেই, শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ এখানে করেছিল, তাছাড়া আগেকার যত সব বাঙালি স্টল, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রামানন্দ চ্যাটার্জি যিনি ব্রাহ্ম ছিলেন, রামানন্দ চ্যাটার্জি উনি না বাঁকুড়া ছিল কিনা জানি না, তো হতে পারে, কিন্তু উনি হিন্দু মহাসভার প্রেসিডেন্ট ছিলেন একবার সাভারকারের পরেই। তো যদুনাথ সরকার, এদের রমেশ চন্দ্র মজুমদার, চট্টোপাধ্যায়ের পিতাও তো এনসি চট্টোপাধ্যায়, এনসি চ্যাটার্জি, হ্যাঁ নির্মল চ্যাটার্জি। তো দেখো এদের মধ্যে আগে বাঙালি হিন্দু রাজনীতি করার মতো লোক অনেক ছিল, এইটাই ছিল একটা। আমার লাস্ট একটা প্রশ্ন, বুদ্ধবাবুকে আমরা খুব কাছ থেকে দেখেছি, কলকাতার মানুষজন কাছ থেকে দেখেছে, এবং এখনো সোশ্যাল মিডিয়াতে বুদ্ধবাবুকে নিয়ে একটা ব্র্যান্ড তৈরি করার চেষ্টা হয়, ভালো খারাপ আমি অন্যদিকে গেলাম। কিন্তু বিজেপিতেও বুদ্ধবাবুর মতন মানুষজন রয়েছেন, স্বপন দাশগুপ্তদের মতন মানুষজন রয়েছেন, এবং এই ক্যাপ্টেন র্যাকসেট, হাদা ভোদা, ফেলুদা, নিতিন মাসির বাংলা
যে বাংলাতে স্বপন দাশগুপ্তর একদম খাপে খাপে মিলে যাওয়া বলে এই লিঙ্গটাও যেটা আমরা ব্যবহার করি আমাদের জেনজিরা, সেটার সাথে বিজেপির কোনো ধরনের কোনো বিরোধ নেই। এটা কি সত্যি না মিথ্যে? দেখো, আমি এত তো আমি দম বন্ধ হয়ে আছে, আমি দলে থেকে কাজ করতে পারেন না? আমাকে কেউ কোনোদিন বলেনি যে তুমি ক্লাবে যাবে না, আমাকে কেউ বলেনি কোনোদিন যে তুমি মাংস খেতে পারবে না। আমার হয়তো যখন আমি সর্বভারতীয় গ্যাদারিং এ যাই, অনেকে ভেজিটেরিয়ান আছে, আমি আমাদের ভারতের রাষ্ট্রপতি ভবনেও আলাদা করে সেটা আলাদা আমাদের কালচার ভারতের। একদমই তাই। ঠিক আছে, কিন্তু কেউ কোনোদিন বলেনি, আমাকে ব্যক্তিগতভাবে কেউ বলেনি যে তুমি বাংলা বলতে পারবে না, কেউ কোনোদিন বলেনি যে তোমাদের আলাদা কালচার নেই। এগুলো যে কোথা থেকে এলো, কেন এলো, এটা কি বামপন্থী একটা বিরাট চক্রান্ত, না কোনো জার্নালিস্টরা সেটাকে বানিয়ে বড় করে বলছে, জানি না। দেখো শ্রমিককে দেখো, এখন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক চান্স পেলে একটু শক্তি চট্টোপাধ্যায় লাগিয়ে দেয়, ঠিক চান্স পেলে আমরা একটু সবাই আবার দিল একটা। ঠিক আছে, ওটা শ্রমিকের স্টাইল, কিন্তু তাই বলে কি শক্তি সুনীলের সাথে নরেন্দ্র মোদী, লালকৃষ্ণ আডবাণীর কোনো বিরোধ নেই? দেখো, লালকৃষ্ণ আডবাণী হয়তো না জানতেও পারে শক্তি চট্টোপাধ্যায়ের সম্বন্ধে, ঠিক মোদিজি নাও জানতে পারে, উনি হয়তো অন্য কোনো কবিতা নিয়ে ব্যস্ত থাকতে পারেন। তার মানে না যে আমাদেরও ওনার যা পার্সোনাল টেস্ট সেটাই আমাদের মানতে হবে। উনি নবরাত্রিতে উনি খান না, উনি 10 দিন একদম রিয়েলি পুরো উপোস করে থাকেন, পুরোপুরি উপোস করে থাকে একদম, তো তার মানে আমিও উপোস করবো, কিছুটা হচ্ছে তৃণমূলের 15 বছরের রিপোর্ট কার্ড, আর তোমরা আনছো যে মাংস খেতে দেবে না। বিজেপি চলে এলো, বিজেপি গভর্নমেন্ট করলো পশ্চিমবঙ্গে, তারপর কোন একটি মাংস খাইয়ে দেবো আপনাকে, মাংসটা কোনো একটি ভ্যালেন্টাইন ডেতে কি করবো, একটি ছেলে একটি মেয়েকে একটি গোলাপ ফুল দিচ্ছে, তখন কি আপনি গোল গোল লাল চোখ করবেন? ফুলে সীমিত থাকে না, কিন্তু যাই হোক, আমি আবারও বলছি, এই পডকাস্ট গুলো মিনিমাম 3 ঘন্টার হওয়া উচিত। এটা বিজ্ঞাপন দাতাদেরও দেখা উচিত এবং যারা দেখছেন তাদেরও দাবি তোলা উচিত, জোরালো দাবি তোলা উচিত। স্বপন দাশগুপ্তরা যখন আসবেন তখন 3 ঘন্টা অন্তত পডকাস্টটা করা উচিত। মানে সত্যি যেটা লাস্টে যেটা শেষ করলেন, যে তৃণমূল কংগ্রেসের 15 বছরের রিপোর্ট কার্ড, সীমাহীন দুর্নীতি, কোনো ডিপার্টমেন্ট নেই স্বপন দা যেখানে চুরি চচ্চুরি হয়নি, এবং তারপরও ক্যান্ডিডেট লিস্টে জল করছে সেই সমস্ত দাগি বিখ্যাত বা কুখ্যাত চোরেরা। তারপর যখন রাজনৈতিক ময়দানে কোনো কিছু ভাবে আর লড়াই করা যাচ্ছে না, তখন বিভিন্ন এই সমস্ত নন ইস্যু চলে আসছে। বেশ, আমাদের আপাতত সবকিছুর একটা শেষ থাকে, আজকেও এখানে শেষ করতে হবে। রাজনীতির সাম দাম দণ্ডভেদের এই এপিসোডটা মিস করে গিয়ে থাকলে আবার রিপিট দেখুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন রিপাবলিক বাংলা। কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার।